পৌরাণিক কাহিনী বা কিংবদন্তি নয়, বৈজ্ঞানিক পরিভাষায় জীবন রাসায়নিক বিক্রিয়ার মতো। সঠিক পরিবেশ পেলে জীবন স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হবে। এই আর্টেমেসিয়া অ্যানোয়া একটি কৃমি, যা চীনা ভেষজ ঔষধি। এটি পরীক্ষাগারে তৈরি হয়। ভেষজটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে, বিশ্বজুড়ে জীবন বাঁচিয়েছে এবং চীনের চিকিৎসায় প্রথম নোবেল পুরস্কার জিতেছে। 1970 সালে বিজ্ঞানী টু ইউ আর্টিমিসিনিন সংগ্রহকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন, যা ম্যালেরিয়ার চিকিৎসার একটি মূল অংশ হয়ে উঠেছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। 2015 সালে টু ইউ তার কাজের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পান। লাইফ সায়েন্সেস চীনে একটি ক্রমবর্ধমান ক্ষেত্র। সারা বিশ্ব এর মনোযোগ আকর্ষণ করেছে। একবিংশ শতাব্দীকে লাইফ সায়েন্সেস এর শতাব্দী বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। জেনেটিক্স, বায়ো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইমেজিং, মাইক্রোসার্জারি এবং খাদ্যবিজ্ঞানের প্রযুক্তিগত অগ্রগতি উন্নত জীবনমানের প্রতিশ্রুতি দেয়। চীন আবহাওয়া, কীটপতঙ্গ এবং রোগ প্রতিরোধে সুপার শস্যের অনুসরণ করে থাকে। বিজ্ঞানের এই ধারণাগুলি শুনতে স্বপ্নের মতো লাগে, কিন্তু স্বপ্নগুলো ইতিমধ্যে বাস্তবে পরিণত হচ্ছে। দক্ষিণ গুয়াংজুতে বেশিরভাগ এলাকায় সপ্তাহে 2 বার রাসায়নিক স্প্রে করা হয় মশা নিধন এবং ডেঙ্গু জ্বরের মতো রোগ প্রতিরোধ করার জন্য। গুয়াংডংয়ে ডেঙ্গু জ্বরে ৭,৪৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীগুলি মশাবাহিত সংক্রামক রোগে আক্রান্ত। এই রোগের লক্ষণ হলো উচ্চ জ্বর, মাথা ব্যথা এবং মারাত্মক পেশি ব্যথা হয়। গুরুতর অসুস্থ রোগীরা মারাও যেতে পারে। মশা মানুষের 1 নম্বর ঘাতক। প্রতি বছর বিশ্বে 350 মিলিয়ন মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয় এবং প্রায় 1/2 মিলিয়ন রোগী মারাও যায়। যে ভাইরাসটি ডেঙ্গু সৃষ্টি করে তা স্ত্রী মশার লালা দ্বারা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সংক্রমণটি মানুষের রক্তের মধ্য থেকেও অন্য মশাদের মধ্যে ছড়ায়। প্রফেসর শি ঝিয়াংয়ের ল্যাবে লক্ষাধিক মশা রয়েছে। তিনি ডেঙ্গুর প্রধান বাহক এডিস অ্যালবোপিক্টাস মশা নিয়ে গবেষণা করেন। ডেঙ্গুর কোনো নির্ভরযোগ্য ভ্যাকসিন নেই, তাই মশা দমনই একমাত্র নিয়ন্ত্রণ পদ্ধতি। রাসায়নিক কীটনাশক মশা দমনের জন্য খুবই কার্যকরী পদ্ধতি, কিন্তু কীটনাশক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া মশারা নিজেরাই ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নিতে পারে। তবে শি ঝিয়াংয়ের একটি ভিন্ন পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি হল স্ত্রী মশাগুলোকে ডিম পাড়া থেকে বিরত রাখা। প্রকৃতিতে 70% পর্যন্ত পোকামাকড় প্রাকৃতিকভাবে ওয়ালবাকিয়া নামক ব্যাকটেরিয়া বহন করে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়াটি সিম্বিওসিসে বাস করে। মশার ক্ষেত্রে যা রোগ প্রতিরোধে সাহায্য করে, আর পোকামাকড়ের ক্ষেত্রে রোগ প্রবণতা কমায়। সমস্ত জীব প্রাকৃতিকভাবেই কাজ সম্পাদন করে থাকে। মানুষ হিসেবে আমরা প্রকৃতির এই ব্যবস্থা থেকে সকল জীবের উপকার করতে পারি।
আশ্চর্যজনকভাবে এডিস অ্যাডোপিকটাস এবং অন্যান্য মশার মধ্যে ওয়ালবাকিয়া সাইটোপ্লাজমিক অসঙ্গতি তৈরি করে, অর্থাৎ সংক্রমিত পুরুষ মশার সাথে অসংক্রমিত স্ত্রী মশা সঙ্গম করলে ডিম উৎপন্ন করতে পারে না। একটি স্ত্রী মশা তার জীবদ্দশায় বহুবার ডিম দিয়ে থাকে, তবে ওয়ালবাকিয়া সংক্রমিত পুরুষ মশার সাথে যখনই একটি অসংক্রমিত স্ত্রী মশা সঙ্গী হয় তখন আর 200 থেকে 300 ডিম ফোটাতে পারে না, যা মশার সংখ্যা নিয়ন্ত্রণে একটি অতুলনীয় কার্যকরী পদ্ধতি। লোকেরা মনে করে যে আমি মজা করছি যখন আমি বলি যে আমি চীনের বন্য অঞ্চলে মশা ছেড়ে দিই, কিন্তু আমরা যদি সেইভাবে লক্ষ্য অর্জন করতে পারি তাহলে কি এটি কীটনাশক ব্যবহারের মতোই ভালো নয়? 17 বছর আগে যখন জি জহিয়ং মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টরেট করছিলেন, তখন তিনি মশা এবং ওয়ালবাকিয়ার মধ্যে একটি সিম্বিওটিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন। যদিও এটি কাগজে কলমে সম্ভব মনে হচ্ছিল, তবে বাস্তবে মনে হচ্ছিল প্রায় অসম্ভব। শি ঝিয়াংয়ের কাজ ক্রমাগত বাধার সম্মুখীন হতে থাকে। এমনকি একাডেমিক উপদেষ্টা কমিটির অধ্যাপকরাও আমাকে বলেছিলেন এর পিছনে সময় নষ্ট না করতে, তবে আমি তাদের কথা মানতে পারছিলাম না। তবুও শি ঝিয়াং থেমে যাননি। তিনি প্রায় 1 বছর ব্যয় করে রে কোয়ার্টজ সূঁচকে মানুষের চুলের চেয়ে পাতলা করে পালিশ করেছিলেন। এই সূঁচ সরাসরি মশার ডিমে পৌঁছাতে পারে, যার ব্যাস 1 মিলিমিটারের চেয়েও কম। শি ঝিয়াং সংক্রমিত মশার ডিম থেকে ওয়ালবাকিয়া ব্যাকটেরিয়া বের করেন। তারপর মাইক্রোস্কোপের নিচে রেখে ডিমগুলিতে ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার সময় ডিমের তাপমাত্রা ঠিক রাখেন ও কিছু চিকিৎসা দিয়ে থাকেন, কারণ সামান্য ত্রুটি বা একটি সূঁচ ভেঙে গেলে সব ব্যর্থ হয়ে যাবে। এক লাখ মশার ডিমে ইনজেকশন দেওয়ার পর অবশেষে সিম্বিওটিক ওয়ালবাকিয়া সহ একটি মশা জন্মগ্রহণ করে, যেটা মানব সৃষ্ট। যেহেতু কেউ এই বিষয়ে গবেষণা করার চেষ্টা করেনি এবং আপনি প্রথম, তাই এই ক্ষেত্রে অনেক সুযোগ আছে। শি ঝিয়াংয়ের গবেষণাগারটি এখন বিশ্বের বৃহত্তম মশার প্রজনন কেন্দ্র। বিশ্ববিখ্যাত গবেষণাগারটি ভ্রূণ ইনজেকশন প্রযুক্তি ব্যবহার করে ওয়ালবাকিয়া দিয়ে মশা উৎপাদন করে। এখন তাদের লক্ষ্য 50 কিলোমিটার দূরে সাজাই দ্বীপ। সর্বশেষ ব্যাচটি ওই দ্বীপের জন্য নির্ধারিত। সাজাই দ্বীপ 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বিগত 2 বছরের প্রতি সপ্তাহে সর্বমোট প্রায় 2 কোটি পুরুষ মশা ছাড়া হয়েছে। আশেপাশের এলাকার তুলনায় এই দ্বীপে মশার পরিমাণ 10 ভাগ বেশি। এখানে ডেঙ্গুর মতো রোগের ঝুঁকি খুবই নগণ্য। অতীতে এমন পরিবেশে মশা প্রচুর পরিমাণে আপনার পেছনে আসতো, কিন্তু এখন আর সেভাবে মশা আপনি দেখতে পাবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি এই প্রযুক্তিকে বিশ্ব দরবারে নিয়ে গেছে। প্রফেসর শির তৈরি মশাগুলো ডেঙ্গু মহামারী এলাকায় বসবাসকারী 3.9 বিলিয়ন মানুষের জন্য একটি নতুন মহামারী প্রতিরোধক হিসেবে কার্যক্রম শুরু করে দিয়েছে। লাইফ সায়েন্সেস এর 2টি প্রধান লক্ষ্য রয়েছে: মানুষের স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ এবং খাদ্যের ব্যবস্থা করা। চীনের মতো ঘনবসতিপূর্ণ দেশে সবসময় অগ্রাধিকার পায় খাদ্য নিরাপত্তা। চীনে বিশাল জনসংখ্যা এবং কৃষিজমি সীমিত থাকায় বৈজ্ঞানিকরা জৈব প্রযুক্তি প্রয়োগ করে এমন ফসল তৈরি করতে চান যা ভবিষ্যতে চীনা জনগণের খাদ্যের যোগান দেবে।
জুনের প্রথম দিকে গম পাকে। অতীতে কখনো এখানে এত পরিমাণে ফসল হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জমিগুলো তাদের অসাধারণ ফলনের চেয়েও আরো বেশি কিছু দিতে পারে। এগুলো একটি পরীক্ষা দ্বারা ঘেরা, যেখানে সমুদ্রে চিংড়ি চাষ করা হয়। মাঠগুলো ছিল লবণের জলাভূমি। লবণাক্ত জলাভূমিতে সমুদ্রের পানির চাপ ভূগর্ভস্থ পানির স্তর বাড়ায়। মাটি তার উপরিভাগে উচ্চ লবণযুক্ত পানি চুষে নেয়। ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হওয়ার পর লবণ মাটিতে পড়ে থাকে। এই পরিবেশে খাদ্য উৎপাদন করা একটু কঠিন। ঘোর দক্ষিণে গুয়াংডংয়ের স্থানীয় বাসিন্দা ওয়াংঝু ৩০ বছর ধরে উত্তর চীনের গমের ক্ষেতে কাজ করছেন। তার জীবনের লক্ষ্য ছিল বিরূপ পরিবেশে ফসল ফলানো। এই জমির টুকরোটি লবণাক্ত হতো, তাই এর মাটিতে লবণের পরিমাণ বেশি। জমিটি আগে লবণাক্ত ছিল, তাই এর মাটিতে লবণের পরিমাণ বেশি। চীনের জমিগুলো মাত্র ১৩% খাদ্যদ্রব্যের জন্য উপযুক্ত। শাকসবজি এবং শস্যের বার্ষিক আমদানি আরও ৪ লক্ষ বর্গ কিলোমিটার আবাদযোগ্য জমি চাষের সমান। যতটা সম্ভব জমি খুঁজে বের করতে হবে। লবণাক্ত জমিকে চাষের উপযুক্ত করতে হবে। ১৯৮০-র দশকে অনেক গবেষক হোয়াংহাই সমভূমিতে এসেছিলেন। ওয়াংঝু ছিলেন তাদের মধ্যে একজন। ২০ বছর কাজ করার পর তারা সফলভাবে ২০,০০০ বর্গ কিলোমিটারের বেশি লবণাক্ত জমি পুনরুদ্ধার করতে পেরেছিল, যা অভাবনীয় অর্জন ছিল। তবে একটি সমস্যাও সৃষ্টি হয়েছিল, যা ইতিহাসে অন্যতম। পুনরুদ্ধারকৃত উপকূলীয় জলাভূমি একটি কোণের মতো। এখানে কোনো প্রাণ নেই। উচ্চ লবণযুক্ত জায়গায় ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করা লবণাক্ত বা ক্ষারযুক্ত জমির উন্নতির একটি কার্যকরী পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি সাগরের ক্ষেত্রে কাজ করে না। সমুদ্রের পানি দখলের কারণে আপনি যখন ভূগর্ভস্থ পানির স্তরকে কমিয়ে দেবেন, তখন সমুদ্রের পানি ফিরে আসবে। এইভাবে উচ্চ ভূগর্ভস্থ পানির স্তর সঠিক থাকবে। উপকূলের পাশে লবণাক্ত জমির এই অঞ্চলটি একটি বিশাল স্পঞ্জের মতো ছড়িয়ে আছে, যা ভূগর্ভস্থ পানির জন্য একটি নিরবিচ্ছিন্ন অ্যাক্সেস চ্যানেল সরবরাহ করে। তবে ৩০ বছর ধরে এটি একটি সমস্যা। দুশো কিলোমিটার দূরে একটি কারখানায় নতুন ধারণার সৃষ্টি হয়, যেখানে লিউ চ্যাংশিং এর পার্টনার ছিলেন ওয়াংঝু। এখানে ক্লোড খুব শক্ত। স্থানীয় লোকজন বলেন এখানকার জমি অনুর্বর। লিউ চ্যাংশিং এর দল লবণাক্ত ক্ষারযুক্ত জমিকে রূপান্তর করতে গোপন পদ্ধতি ব্যবহার করেছেন। ৩০ বছর আগের অনেক কাজের সাথে তুলনা করলে এই পদ্ধতিটি খালি চোখে দেখলে বিশ্বাসী হবে না। অণুজীবগুলি মাইক্রোমিটারে পরিমাপ করা হয়, যত্ন সহকারে লালন পালন করা হয়। তারা লবণাক্ত বা ক্ষারযুক্ত মাটির অনুর্বরতা কমায়। তাদের বিপাকীয় চক্র ধীরে ধীরে মাটির উপাদানকে একটি দানাদার কাঠামোতে রূপান্তর করে, যা আরোহী লবণ পানির চ্যানেলগুলিকে ব্লক করে। উপরের অংশ ফসলের জন্য নিরাপদ হয়ে যায় এবং বিরূপ পরিস্থিতিতে ফসল জন্মানো শুরু করে। প্রাকৃতিক ফসলগুলো সুস্বাদু, যার সামান্য পরিমাণ হলেই ওয়ান্টানগুলি খুব সুস্বাদু হয়ে ওঠে। এই অগ্রগতির জন্য সম্পূর্ণ জমি ব্যবহার করা যায়। এখন লক্ষ্য বোহাই সাগরের চারপাশের সমভূমির সমস্ত লবণাক্ত ক্ষারীয় জমিকে পরিবর্তন করার। এই প্রকল্পটি ৩০ বছরের কৃষিবিজ্ঞান ও প্রযুক্তির উপর সবচেয়ে বড় প্রকল্প।
2020 সালে এই অঞ্চলটি চীনের খাদ্য চাহিদার 5 মিলিয়ন টন শস্যের যোগান দেবে। অভিজ্ঞতাই হল কৃষি উন্নয়ন ও লবণাক্ত ক্ষারীয় জমিকে পরিবর্তন করার মূল মন্ত্র। মাটির উন্নতি এই গল্পের অংশ। প্রকৃত সাফল্য তাদের স্বপ্ন এবং অধ্যবসায়ের উপর নির্ভর করে, যারা এই প্রকল্পে বিশ্বাস করেছিল এবং প্রকল্পটি বাস্তবায়ন করেছিল। যদিও এই পৃথিবীতে কিছু কিছু মানুষ প্রত্যন্ত এবং বন্য জায়গায় নিজেদেরকে উৎসর্গ করে, আবার কিছু মানুষ শহরের দিকে মনোনিবেশ করে। এটি বেইজিংয়ের মেগা সিটি। এর জনসংখ্যা 20 মিলিয়নেরও বেশি। প্রতিদিন তারা প্রায় 20,000 টন সবজি খায়। জমির দাম বেশি হলেও শহুরে এলাকায় অর্থনৈতিকভাবে সবজি চাষের জমি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু দূর থেকে সবজি পরিবহন করতেও সমস্যা হয়। পরিবহন খরচ, খাদ্যপণ্যের সর্বোচ্চ সতেজতা এবং গুণগত মান বজায় রাখা, এই সব কিছু একটা বড় কারণ যার ভারসাম্য বজায় রাখা দরকার। অন্য কোনো উপায় আছে? এটি একটি সবজির রাজ্য। সূর্যের আলোর প্রয়োজন ছাড়াই সবকিছু বৃদ্ধি পায়। বিশেষায়িত বাতিগুলি উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় লাল এবং নীল আলো প্রদান করে। মাটি ছাড়াই সবজিগুলো বৃদ্ধির জন্য এক ধরনের কেমিক্যালযুক্ত পানি তৈরি করে দেয়া হয়। এর অর্থ হলো তাদের গোড়াগুলি উপরে নিচে স্ট্যাক করা যেতে পারে। একই হারে উৎপাদনের জন্য মাটির স্তরকে কমিয়েও নিতে পারে। সারা বছর ধরে রোপণ করার উদ্দেশ্য হল ফলনের হার বেড়ে যাতে 100 গুণে পৌঁছাতে পারে। এই ধরনের প্ল্যান্ট ফ্যাক্টরি এখন গবেষণাগার থেকে বাস্তবে চলে এসেছে। বেইজিংয়ের ষষ্ঠ রিং রোডের বাইরে শহরের কেন্দ্র থেকে 40 কিলোমিটার দূরে তাজা বাটারহেড লেটুসগুলো কাটার জন্য প্রস্তুত হয়েছে। যে প্রযুক্তি ব্যবহৃত হবে তা হল হাইড্রোপনিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা হওয়ায় ফসল কাটার পুরো প্রক্রিয়াটি 3 সপ্তাহেরও কম সময় নেয়। 3 জন পরিচালক পুরো 200 বর্গমিটার কারখানা চালাতে পারেন। শিল্পপণ্যের ফ্লো লাইন উৎপাদনের মতোই নির্দিষ্ট সময়ের মধ্যে শাকসবজিও ব্যাচে উৎপাদিত হয়। ই-কমার্স প্ল্যাটফর্ম থাকায় ভোক্তারা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে সবজি কিনতে পারে। বাছাইয়ের 6 ঘন্টার মধ্যে তাজা সবজি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ভবিষ্যতে কয়েকটি আকাশচুম্বী ভবন পুরো শহরে তাজা সবজি পরিবহনের জন্য যথেষ্ট হতে পারে। সম্ভাবনাটি বিকাশে চীন বিশ্বের অন্যতম। লাইফ সায়েন্সেস যদি একবিংশ শতাব্দীর চাবিকাঠি হয়, তবে চীন অনেক সৌভাগ্যশালী। চীন বিশ্বের বৃহত্তম জনসংখ্যার একটি দেশ এবং এখানে গ্রীষ্মমণ্ডলীয় থেকে তুন্দ্রা পর্যন্ত প্রায় সব ধরনের ভূখণ্ড এবং জলবায়ু রয়েছে। চীনে ভিন্ন প্রজাতির একটি অসাধারণ বৈচিত্র্য রয়েছে, যা একটি জেনেটিক ভান্ডার। শেনজেনের নতুন শহর দাপেংয়ে বিশাল একটি আধুনিক ভবন স্থাপন করা হয়েছে, যার লক্ষ্য হল 1,20,000 বর্গমিটারের মধ্যে বিশ্বের সমস্ত প্রজাতির জিন চাষ করা। অজ্ঞাত প্রাণী হিসেবে নয়, বরং ডিজিটাল আকারে এনকোড করা, যা হবে শেনজেন চায়না ন্যাশনাল জিন ব্যাংক। সব জীবেরই জিন রয়েছে। এগুলি জেনেটিক তথ্যসহ ডিএনএ বা আরএনএ সিকোয়েন্স।
কোষের ভেতরের ডিএনএ একটি ডাবল হেলিক্স কাঠামোতে বিদ্যমান। দুটি লম্বা চেইনে লক্ষ লক্ষ জোড়া বেস রয়েছে। এ, টি, সি এবং জি নামের 4টি অক্ষর দিয়ে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন মাত্র 4 ধরনের বেস, যা তাদের সমস্ত গোপনীয় তথ্য রেকর্ড করে। জিন সিকোয়েন্সার নামক একটি মেশিন, যা কোষ থেকে ডিএনএ বের করে বায়োচিপ তৈরি করে। তারপর বায়োচিপগুলিকে সিকোয়েন্সারে রাখা হয়। সিকোয়েন্সার বায়োচিপসের নমুনাগুলিকে একটি ক্রমানুসারে অনুবাদ করে, যা 4টি বেস অক্ষরের ক্রমে সাজানো হয়। এর সেন্টারে 150টি সিকোয়েন্সার রয়েছে, যা 24 ঘন্টা কাজ করে। এখানে বিশ্বের বৃহত্তম জেনেটিক ডেটা সংরক্ষণ করা হয়। এই সিকোয়েন্সগুলি নির্দিষ্টকরণ করা হয়েছে জীবনের জন্য। তাদের ডেটাগুলো আমাদের রোগের চিকিৎসা, বিলুপ্ত প্রজাতির পুনরুত্থান এবং সুপার শস্যের বংশবৃদ্ধিতে সাহায্য করবে। চাইনিজ একাডেমি অব সায়েন্সে গাও কাইক্সিয়া একজন গম বিশেষজ্ঞ। তিনি উদ্ভিদ প্রজননে অভিজ্ঞ। গত কয়েকদিনে প্রযোজন বিশেষজ্ঞরা রসিকতা করেছিলেন যে তারা কেবলমাত্র বেতনভুক্ত কৃষক, কিন্তু এখন তারা নিজেদেরকে শস্য ডিজাইনার ভাবেন, কারণ তারা ফ্যাশন ডিজাইনারদের মতো উদ্ভিদের জিন নিয়ন্ত্রণ করে। শৈলী এবং বিবরণ যতই জটিল এবং বৈচিত্র্যময় হোক না কেন, বেশিরভাগ কাপড়ের নকশা কাটা এবং সেলাইয়ের মাধ্যমে করা হয়। এখন গাও কাইক্সিয়া যে গমের ওপর কাজ করেন, তিনিও এটাই মনে করেন। এই গম পাউডারি মিলডিউ দ্বারা আক্রান্ত হয়। এই জাতের গমের রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য তাদের জিনোম দ্বারা নির্ধারিত হয়। গম যে পাউডারি মিলডিউর জন্য সংবেদনশীল, তা এর জিনোমের অক্ষরের সিকোয়েন্সের মতো। যদি এগুলি চিহ্নিত করা যায় এবং পরিবর্তন করা যায় বা নির্মূল করা যায়, তবে রোগের হুমকিও দূর করা যেতে পারে। আমার স্বপ্ন বা আমাদের স্বপ্ন, আমরা যখন খুশি জিনগুলোকে পরিবর্তন করতে সক্ষম হব। আমরা আশা করি যে একদিন আমরা আমাদের টার্গেট জিন সিকোয়েন্সে সরাসরি কাজ করতে পারব। প্রফেসর গাওকে অবশ্যই এমন সরঞ্জামগুলি খুঁজে বের করতে হবে যা জিন চেইন পরিবর্তন করতে ব্যবহার করা যেতে পারে। 21 শতকের শুরুতে একটি নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছিল, যা হল জিন এডিটিং। বিজ্ঞানীরা ডিএনএ সিকোয়েন্সের নির্দিষ্ট বিন্দুতে হেলিক্স স্ট্র্যান্ডগুলির একটি টুকরো অপসারণ করে। একটি ভিন্ন টুকরো সন্নিবেশ করার জন্য এইভাবে জীবের বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করা হয়। পরবর্তী প্রজন্মের জন্য জিন সম্পাদনা উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজনন প্রযুক্তিগুলোর মধ্যে একটি। জিন সম্পাদনা অনুশীলনে কাজ করবে কিনা তা বিশ্বব্যাপী গবেষণাগারগুলিকে উন্মুক্ত এক প্রতিযোগিতার রূপ দিয়েছে। সারা বিশ্বে অসংখ্য গবেষণাকারী একই জিনিসের উপর লক্ষ্য রাখছেন, শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে নয়, বরং উদ্ভিদ ও ওষুধের জন্য। আমি প্রায়ই আমার গবেষণা দলকে বলি যে আপনি যদি প্রথম হতে নাও পারেন, শেষ তো হবেন। আপনি যদি নতুন কিছু নিয়ে আসতে চান, তবে আপনাকে দ্রুতগামী হতে হবে। এটি একটি সম্পূর্ণ নতুন কৌশল। গমে 3 লক্ষেরও বেশি জিন রয়েছে।
গমের মাত্র 3টি জিনের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। জিন সম্পাদনা খড়ের গাদায় একটি সুই খোঁজার মতো, যা দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু তাত্ত্বিকভাবে এটি মানবজাতিকে সৃষ্টিকর্তার সান্নিধ্যে রাখে। যদি আমি এমন গম তৈরি করি যা পাউডারি মিল্ডিউ প্রতিরোধ করতে পারে, তবে অবশ্যই এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। আসলে সেই মুহূর্তে আমার মনে হবে আমি পেরেছি এবং আমার স্বপ্ন সত্যি হয়েছে। 2015 সালে গাও কাইক্সিয়ার দল পাউডারি মিল্ডিউ প্রতিরোধ করতে জিন ব্যবহার করে এক প্রকার গম তৈরি করেছিল। সমস্যাটি মোকাবেলায় এটিই ছিল বিশ্বের প্রথম উদ্যোগ। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নাল প্রকাশের পর এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি গবেষণাপত্রের একটি গবেষণাপত্র হিসেবে নির্বাচিত হয়। গত 2 দশকে বৈজ্ঞানিক উদ্ভাবনে চীন বিশ্ব নেতা হয়ে উঠেছে, যা নিবন্ধিত পেটেন্টগুলো থেকে বোঝা যায়।